আজকে এই পল্টনের ফলবট্টির দোকান একটাও নাই। সেই দিন রাত্রে সন্ত্রাসীরা এই সমস্ত দোকানগুলোকে লুটপাট করেছে, নতুন চাঁদাবাজি দখলের নামে মিছিল করেছে। এই রকম কোন রাজনৈতিক দলকে আমরা সামনে দেখতে চাই না। সবচেয়ে বড় আইন করতে হবে, যে রাজনৈতিক দল সন্ত্রাস পেলে ক্ষমতায় আসতে চায় ওই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুষ্টিমেয় গোষ্ঠী কতক লোক ভোগ করতে পেরেছে, এদেশের জনগণ ভোগ করতে পারে নাই। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, শহীদের আত্মীয় স্বজন কোনো ফায়দা পায় নাই। শহীদের নামে কিছু ভণ্ড লোক তারা সুযোগ সুবিধা নিয়েছে। এর প্রধান কারণ হলো যে আমরা যুদ্ধ করে সবাই ঘরে চলে গিয়েছি, আর এই সুযোগে এই দুষ্ট লোকেরা তাদের ফায়দা হাসিল করেছে। আজকে 2024 সালে কেন আবার স্বাধীন করতে হয়েছে? 69-এ ভোটের অধিকার বাংলার জনগণ পেয়েছে, কিন্তু 2008 সালের পরে এই 3টা নির্বাচনে জনগণ ভোটের অধিকার পর্যন্ত পায় নাই। আমি বলতে চাই আমাদেরকে সজাগ হতে হবে। আজকে যারা আমাদের এই ভোটের অধিকার খর্ব করেছে তারা আইনের পরে আইন তৈরি করেছে জনগণকে শোষণ করার জন্য, শাসন করার জন্য নয়। আর এই জনগণকে এমন ভাবে শোষণ করেছে যে আমাদেরকে শেখ মুজিবুর রহমান যেরকম বলেছিলেন যে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো, তা আমাদের জনগণকে এই দেশের সরকার ভাতে পানিতে মারতে চেয়েছে। তারপরেও যখন পেটে পাথর বেঁধে জনগণ দাঁড়িয়েছে তখন সরকার মনে করছে এ তো ভাতেও মরবে না, পানিতেও মরবে না, তখন জনগণের টাকা কেনায় বুলেটের মাধ্যমে আমাদের মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলার জনগণ আবু সাইদ দেখিয়ে দিয়েছে খালি হাতে বুলেটের সামনে কিভাবে দাঁড়াতে হয়। সেই নীতি অনুসরণ করে যখন ছাত্র জনতা এইভাবে দাঁড়িয়ে গেছে তখন সরকারের সর্বোচ্চ পদক্ষেপও কোনো কাজে লাগে নাই। আমি বলতে চাই 1971 সালের স্বাধীনতা যেমন সুফল ভোগ করতে পারি নাই, তার কারণ হলো আমরা ঘরে ফিরে গেছি। কিন্তু 2024 সালের পরে যদি আমরা ঘরে ফিরে যাই আবারও এই সন্ত্রাসী এবং দুষ্ট চক্র আমাদের স্বাধীনতাকে হরণ করবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করার পরে সেই স্বাধীনতা ধরে রাখার জন্য মাঠে থাকতে হবে। আমি বলতে চাই আজকে যদি যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে, যারা জনগণকে হত্যা করেছে, তাদের যদি বিচার না হয় তারা পার পেয়ে যাবে। বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে সেই সরকারের কাছে দাবি, আমি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই আবু সাইদ যদিও ইউনিভার্সিটির ছাত্র, যদিও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার বাবা একজন কৃষক। ঢাকা ইউনিভার্সিটির বহু নেতৃত্ব আছে যার বাবা কোনো শ্রমিক অথবা কৃষক, কিন্তু আমরা যদি ছেলেরা জান দিচ্ছে তাদের এই মেহনতি মানুষের কল্যাণের জন্য, আর সেটাকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক মহলকে দেখা যায় যখনই 5ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেতে শুরু করলাম, তার পাশাপাশি আবার 25শে মার্চের কালো রাত্রের মতো আমরা ভয়ের মধ্যে রইলাম আমার বাড়িতে ডাকাতি হয় কিনা। আজকে এই পল্টনের ফলবট্টির দোকান একটাও নাই। সেই দিন রাত্রে সন্ত্রাসীরা এই সমস্ত দোকানগুলোকে লুটপাট করেছে, নতুন চাঁদাবাজি দখলের নামে মিছিল করেছে। এই রকম কোন রাজনৈতিক দলকে আমরা সামনে দেখতে চাই না। সবচেয়ে বড় আইন করতে হবে, যে রাজনৈতিক দল সন্ত্রাস পেলে ক্ষমতায় আসতে চায় ওই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই কয় বছরে যত লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই সরকারকে অবিলম্বে তা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। যত বুলেট আমার ছাত্র জনতার উপরে পড়েছে প্রত্যেক বুলেটের হিসাব নিয়ে বিচার করতে হবে। কোনো খুনিকে কোনো মতে রেহাই দেওয়া যাবে না। আগামী দিনের যে
দফা দাবি বিস্তারিত পরবর্তী বক্তারা বলবে। আমরা শুধু একথাই বলতে চাই, স্বাধীনতার পুরো স্বাদ না ভোগ করা পর্যন্ত ইসলামী আন্দোলন নেতাকর্মী কেউ মাঠ থেকে বাড়ি যাবে না ইনশাআল্লাহ। একটি অবিশ্বাস্য ঘটনা গত আমরা এক মাসে পর্যবেক্ষণ করলাম, যা আমাদের সামনে বাস্তবায়িত হয়েছে। আজ থেকে এক সপ্তাহ আগেও আমাদের শঙ্কায় ছিল যে কি হবে, কত লাশের উপর দিয়ে এই বিগত সরকার তার ক্ষমতায় থাকার চারিতার্থ বাস্তবায়ন করবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, এ যেন বিনা খেলাতেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী করে দিছে। প্রিয় ভাইয়েরা, এটা মনে রাখতে হবে, কোন জালিম শাহীর শিকড় গভীরে যায় না। আজকে এই মেট্রো রেল বিগত সরকার হয়তো মনে করতে পারে তারা করছে, টানেল তারা হয়তো বলবে তারা করে দিয়েছে, পদ্মা সেতু তারা করে দিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারা বলবে যে আমরা এটা করেছি। তো তোমাদের এত অবদানের পরে জনগণ তোমাদেরকে এইভাবে বিনা গোলে, তোমাদেরকে বিনা খেলাতেই পরাজিত করলো কেন? কারণ তারা জনগণের সেন্টিমেন্ট বুঝার কখনো চেষ্টা করে নাই। আমরা দাবি করেছি, এই আওয়ামী শাসনের শুরু থেকেই আমাদের দাবি ছিল, সংবিধান থেকে আল্লাহর নাম বহাল উচ্ছেদ করা যাবে না, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস বহাল রাখতে হবে। জনগণের সেন্টিমেন্ট তারা বুঝার চেষ্টা করে নাই। তারা হাইকোর্টে মূর্তি বসিয়েছিল, জনগণের সেন্টিমেন্ট তারা বুঝার চেষ্টা করে নাই। তারা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অভিভাবকরা, আমরা রাজনীতি যারা করি, মাঠে নেমেছি, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য তারা বুঝার চেষ্টা করে নাই। এইভাবে একের পর এক জনবিরোধী কার্যকলাপের মাধ্যমে তারা নিজেদেরকে জনবিচ্ছিন্ন রূপে তৈরি করেছিল। যেই কারণে এত বিশাল অবকাঠামো করার পরেও তাদের যেন কোনো শিকড়ই নেই। বিশাল বড় গাছ, মাটিতে কোনো শিকড় নেই, সামান্য ধাক্কাতেই তারা পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সকল রাজনীতিবিদদেরকে শিক্ষা নিতে হবে। আজকে এই বক্তব্য মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু আজকে স্মরণ করতে চাই আমার সেই প্রিয় আবু সাঈদকে, যার অবদানে আজকে আমরা এইভাবে মুক্ত স্বাধীন পরিবেশে কথা বলতে পারছি। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশে লাশের রাজনীতি চলে। 3 লক্ষ লাশ হয়ে যায় 30 লক্ষ শহীদ। আমরা বলতে চাই, এদেশে কত মানুষ এই স্বৈরাচার বিরোধী এই জুলাই গণঅভ্যুত্থানে কত মানুষ জীবন দিয়েছে, তাদের সঠিক সংখ্যা আপনি বের করেন। অনেক মা আজকে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কবরস্থানে শত শত লাশ বেওয়ারিশ দাফন করা হয়েছে। আমরা এই প্রযুক্তির এই যুগে আমরা কোনো মাকে তার সন্তানের সন্তানবিহীন অবস্থায়, কান্নারত অবস্থা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে কত লাশ নিহত হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, তার সংখ্যা বের করে তাদের যথাযোগ্য মর্যাদা দানের ব্যবস্থা করেন। সাথে সাথে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন করব, এদেশের মানুষের বড় আবেগের জায়গা হলো এদেশের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে শতচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে আসুন। আমরা বলতে চাই, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, নীতি নৈতিকতা ঠিক রেখেই আমরা বিশ্বমানের ব্যক্তি তৈরি করতে সক্ষম। যেমন আজকে বাংলাদেশে একজন নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব আছেন, উনি আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার আউটপুট। সুতরাং আমরা বলতে চাই, এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে দ্রুতই পরিবর্তন করতে হবে। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বিশেষ পরামর্শ, এদেশের রাজনীতিতে ভোটের ময়দানে হানাহানি বন্ধ করতে পীর সাহেব চরমোনাইয়ের যুগান্তরকারী পদক্ষেপ, পরামর্শ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করেন। এতে ভোট হবে প্রতীকের, কোনো ব্যক্তির না। এইভাবে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো হানাহানি যেমন থাকবে না, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মতামতের মর্যাদা দেওয়া হবে।
আগামী দিনে পিসার চরমনায়ের আহত যে কোনো আহ্বানে সবাই স্বতঃস্ফূর্ত সাড়া দিব, এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে